আজ অনেক দিন পর দীপু তার মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। শহরের এই ব্যস্ত জীবনে থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছে। তাই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হতেই দীপু আর লেট না করেই প্রত্যন্ত গ্রামে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গ্রামটির নাম হুতুমপুর। দীপু মনে মনে বলতে থাকে, আজ সারা রাত অপুর সঙ্গে গল্প করব। কতদিন পর দেখা হচ্ছে ওর সঙ্গে। অবশেষে বাস এসে থামল হুতুমপুরে। বাস থেকে নেমে গ্রামের মেঠো পথ ধরে একটু হেঁটে গেলেই দীপু পৌঁছে যাবে তার মামার বাড়ি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, অপু হচ্ছে দীপুর মামার ছেলে। ওরা দুজন একই ক্লাসেই পড়ে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামটির এই মনোরম দৃশ্য দেখে দীপু তার মনের মধ্যে যেন শান্তি খুঁজে পেল। দেখতে দেখতেই সে পৌঁছে গেল তার মামার বাড়ি। মামার বাড়ি পৌঁছেই সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিল, মামা, মামি, অপু ও দীপু। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে তারা দুজন মিলে বেরিয়ে পড়ে নদীর ধারে বেড়াতে যাবে বলে। মা, আমরা নদীর ধারে বেড়াতে যাচ্ছি গো। ঠিক আছে, যা। তবে ওই জঙ্গলের পুরো রাজবাড়ির দিকে যাস না কিন্তু। আর সন্ধে নামার আগে আগেই বাড়ি ফিরিস। এই বলে তারা গল্প করতে করতে নদীর পাড়ের দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতে দীপু অপুকে জিজ্ঞেস করে, এই অপু, মামা কেন বারবার বলছিল রে ওই পুরো রাজবাড়িটার দিকে যেতে না? না মানে, ও কিছু না, অনেকটা রাস্তা তো। আর ওই রাজবাড়িতে কেউ থাকে না, পুড়ে গিয়েছিল এককালে। এখন পুরো জঙ্গলে ভরে গেছে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই। না, আমার মনে হয় তুই একটা কিছু লুকোচ্ছিস। বল না রে অপু। জানিস দীপু, ওই পুরো রাজবাড়িতে না এখন নাকি ভূত থাকে। যে যায় সে নাকি আর ফেরে না। সত্যি? কি ইন্টারেস্টিং। আমরাও যাব, দেখব ভূত কেমন দেখতে হয়। না বাবা, আমি যাব না। সন্ধ্যায় তো দূরের কথা, লোক দিনের বেলায়ও ওই পথে যায় না। চল না রে অপু, এতদিন পর আসলাম, আর ভূত দেখার এত বড় সুযোগ হাতছাড়া করব না। প্লিজ চল। দীপু এক প্রকার জোর করেই অপুকে নিয়ে গেল রাজবাড়ির দিকে। আর যখন তারা রাজবাড়ির কাছে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যার সময়ও ওখানে একজনও কোনো লোককে দেখা গেল না। চারিদিকটা যেন গা ছমছমে পরিবেশ। অপুর অনিচ্ছা সত্ত্বেও দীপু বারবার জোর করায় তারা ভয়ে ভয়ে রাজবাড়ির মধ্যে প্রবেশ করল। হালকা জ্যোৎস্নার আলোয় তারা দেখতে পেল ঘরের মধ্যে চারিদিকে শুধু ইট পাথরের টুকরো পড়ে আছে। ঠিক তখনই তাদের সামনে ঝরঝর করতে করতে কিছু যেন একটা পড়ে গেল। এই দীপু, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চল। আমার কেমন ভয় ভয় করছে। কি একটা শব্দ হলো। তারপর তারা দুজনে ভালো করে দেখে একটা শুকনো ডাল পড়ে আছে। আর দীপু দেখলো তাদের পাশ দিয়ে একটা পাখি উড়ে গেল। এই অপু, দেখলি পাখিটাই ওই শুকনো ডালটাকে ফেলেছে। তুই শুধু শুধু খামোকা ভয় ভয় করছিস। চল আমরা যাই ভিতরের দিকে, দেখি আর কিছু দেখতে পাই কিনা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা একটা জায়গায় বসে পড়ে। কিরে অপু, রাজবাড়ির ভিতরে তো চলে এলাম, ভূত কোথায়? আছে আছে, ঠিক বেরোবে। কে কে? আমি এই রাজবাড়ির পুরোহিত। অপু মনে মনে ভাবতে থাকে,
এখানে আবার পুরোহিত এলো কোথা থেকে? আমাদের গ্রামে তো ওনাকে আগেও কোনো দিন দেখিনি। তবে আচ্ছা পুরোহিত দাদু, এখানে কি ভূত থাকে যে? কোথায় ভূত? আমরা তো দেখতে পাচ্ছি না। এত তাড়া কিসের? তোমরাও দেখতে পাবে, একটু অপেক্ষা করো, ঠিক দেখতে পাবে। এই বলে পুরোহিত মহাশয় সেখান থেকে চলে যান। আচ্ছা অপু, তুই কি জানিস এই রাজবাড়িতে কি ঘটেছিল? হ্যাঁ, বাবার মুখে শুনেছি এই রাজবাড়িতে নাকি আগে নরবলি হতো। সেদিনও আমাদের গ্রামেরই একটি মেয়েকে নিয়ে আসা হয়েছিল বলি দেওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না নিজেকে বলি দিতে। সে বারবার সবাইকে বলছিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন। কিন্তু চারিদিকে ঢাক ঢোল কাঁসর শঙ্খের আওয়াজে সেই মেয়েটির চিৎকার যেন কারোর কানে পৌঁছাচ্ছিল না। হঠাৎই যজ্ঞের আগুন থেকে আগুন লেগে মেয়েটি পুড়ে মারা যায়। এই গ্রামেরই মেয়ে ছিল সে। প্রতি বছর এই গ্রামের কেউ না কেউ নিরুদ্দেশ হয়ে যেত, আর এই ঘটনা গ্রামের সবাই জানতে পেরে যায়। তারপর তারা ক্ষিপ্ত হয়ে রাজবাড়িতে আগুন লাগিয়ে দেয়। কোনো ক্রমে রাজবাড়ির সবাই বেঁচে পালিয়ে যায়। তাদের নাকি এই গ্রামের কিছু লোক পালিয়ে যেতে সাহায্য করেছে। তারপর থেকেই নাকি ওই মেয়েটির অতৃপ্ত আত্মা এখানে থাকে। গ্রামবাসী আর কেউ এই ভয়ে এদিকে আসে না। তারপর তারা সেখান থেকে উঠে এদিক ওদিক হাঁটতে লাগলো। হঠাৎই তারা দেখতে পায় একটা সাদা কাপড় পরা মেয়ে হাঁটছে। হঠাৎই নিমেষে মিলিয়ে গেল। তারপর তারা পিছন থেকে একটা বীভৎস হাসির শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে তারা পিছন ফিরে দেখে সেই মেয়েটি আবার পিছন দিক করে দাঁড়িয়ে আছে। হঠাৎই সামনের দিকে ঘুরতে দেখি কি ভয়ঙ্কর সে চেহারা। তোরা কারা? এখানে কেন এসেছিস? কে কে তুমি? আমাদের কেন ভয় দেখাচ্ছ? আর তুমি বিনা কারণে কেন মানুষের ক্ষতি করছো? আমাকে কেউ বাঁচতে দেয়নি, আমিও কাউকে ছাড়ব না। সবাইকে মেরে ফেলবো, তারপর আমার প্রতিশোধ নেব। আজ তোরাও মরবি, আমি তোদেরকে বলি দেব। অপু, অপু পালা তাড়াতাড়ি, এ আমাদের মেরে ফেলবে। অপু পালা, পালা অপু। তারা প্রাণপণে দৌড়াতে থাকে আর তাদের পিছনে তাড়া করতে থাকে সেই ভূতনি। তারপর তারা দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় পড়ে গিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই তারা দুজনেই আঁতকে ওঠে। দেখে সেই পুরোহিত, কিন্তু কি ভয়ঙ্কর চেহারা তার। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু আপনার চেহারা এ কি হলো? আমার তো কেমন ভয় ভয় করছে। আমিও বহু বছর আগে মারা গেছি, এই মেয়ে আমাকেও ছাড়েনি। এই রাজবাড়ির পাশেই আমার একটা কুঁড়ে ঘর ছিল। একদিন আমি পুজো শেষ করে ঘরে ফিরে যাচ্ছিলাম, হঠাৎই আমার সামনে ঝুলে পড়ে একটা মেয়ে।
কে তুই? কি চাস তুই? কেন আমার রাস্তা আটকালি? চিনতে পারছিস আমাকে? আমি সেই যাকে বলি দিবি বলে এনেছিলি। আজ আমি তোকে মারবো। তারপর একটা ছুরি দিয়ে আমাকে আঘাত করে আর আমি মাটিতে পড়ে মারা যাই। আমি সেই দিন থেকে এই রাজবাড়িতেই থাকি। আচ্ছা দাদু, ওর গ্রামবাসীর উপর এত রাগ কেন? গ্রামবাসীরা কেন রাজার বংশকে পুড়িয়ে মারল না? কেন তাদেরকে পালাতে সাহায্য করলো? আজও প্রতিশোধ নেওয়ার জন্য এই মাঝরাতে পাগলের মতো ঘুরে বেড়ায়। আমিও অনেক পাপ করেছি নরবলি দিয়ে। এই গ্রামের পুরোহিত হয়ে এই গ্রামের ছেলে মেয়েদের বলি দিয়েছি। সেই পাপের বোঝা হালকা করার জন্য আজ পূর্ণ করছি। এখানে যারা আসে তাদের বাঁচিয়ে, ওকেও আর মানুষ মারতে দিই না। এই মন্দিরে বসে থেকো, বেরোবে না। সকাল হলে চলে যেও। এই মন্দিরে হাত লাগানোর মতো ওর 7 পুরুষেরও ক্ষমতা নেই। এই বলতে বলতেই পুরোহিত দাদু কোথায় যেন বাতাসের মতো মিলিয়ে গেল।